আমন্ত্রণ আজকের সংবাদ বিশ্লেষণে। বেশ কিছুদিন পর ঈদের বিরতিতে এসে হঠাৎ করে রাজনীতির মাঠ একটু উত্তপ্ত হয়ে উঠল। বিশেষ করে প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনী যে রোডম্যাপ, সেটাকে নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা মতপার্থক্য তৈরি হয়েছে। বিএনপি বারবার চাপ দিচ্ছে নির্বাচনকে এগিয়ে নিয়ে আসতে, আর অন্যান্য রাজনৈতিক দল সংস্কার বা অন্যান্য আরও যে দাবি ছিল সেগুলোকে নিয়েই কথা বলছে। তো আজকে আমরা এই বিষয় নিয়ে সংবাদ বিশ্লেষণের আয়োজন করেছি। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান বাবু। বাবু, আপনাকে আমন্ত্রণ। শুরুতে যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে বিএনপি এবং এনসিপি সংস্কারের বিষয়ে সুস্পষ্ট একটা মতপার্থক্য দেখা দিয়েছে। এটা কেন হলো? আচ্ছা, মতপার্থক্যটা আসলে বেশ কিছুদিন ঈদের আগে থেকেই, যখন বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা বলা শুরু করেছে যে দেশে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে, তাদের ভাষ্যমতে, তাদের নেতাদের ভাষ্যমতে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, অর্থনৈতিকভাবে দেশ এগোতে পারছে না, বিনিয়োগ আসছে না, অনেকগুলো ইস্যু ক্রিয়েট করেছিল। যে সেখানে একটি রাজনৈতিক সরকার দরকার, নির্বাচিত সরকার দরকার, নির্বাচিত সরকার না আসলে এদেশে যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে দেশ পৌঁছাতে পারবে না, এরকম অনেকগুলো ইস্যু নিয়ে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেশের মানুষ ভোট দিয়ে তাদের জনগণ তার ভোটের নেতা নির্বাচিত করবে, এটা বিএনপির একটা অনেক দিনের দাবি। আপনি যদি খেয়াল করে দেখেন যে বিগত যে 3টি নির্বাচন হয়েছে, 1/11 পরবর্তী নির্বাচনে যে মানুষের যে পরিমাণ ঢল নেমেছিল ভোট কেন্দ্রে, আমরা কিন্তু তারপরে আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পর আদালতের যে মামলাটি হলো, আদালতের রায় দেখিয়ে যে নির্বাচন ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনেই নির্বাচন করলো, সেই 3টি নির্বাচনে আসলে তার সেই মানুষের ঢলের কোনো বিন্দু ছিটে ফোটাও আমরা দেখিনি। কিন্তু 3টি নিয়মতান্ত্রিক নির্বাচন, নিয়ম রক্ষার নির্বাচন করা বলা হয়েছে, সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলে 3টি নির্বাচন হয়েছে, মানুষ আসলে সেভাবে ভোট দিতে পারেনি। এখন সেই জায়গা থেকে বিএনপি এর পরেও 2টি নির্বাচনে, একটি নির্বাচন অংশ নেয়নি, 18 সালের নির্বাচনে তার অংশ নিয়েছিল, এবং 18 সালের নির্বাচনের ফলাফল আপনি জানেন যে কি হয়েছে। তার পরবর্তীতে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, কিছু রাজনৈতিক দল করেছে, বেশিরভাগ আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি। ফলে বিএনপি একটি শুরু থেকেই দাবিটা খুব জোরালো যে নির্বাচন দ্রুত হতে হবে, কিন্তু নির্বাচনী ব্যবস্থা সংস্কার তারা বলছে 31 দফা আমরা দিয়ে রেখেছি। 31 দফা যে দাবি আছে, সেই 31 দফার মধ্যেই সব বলা আছে। এবার আসেন জুলাই আগস্ট আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে এবং তাদের সেই অগ্রভাগের নায়করা, ছাত্র জনতার মধ্য থেকে যাদের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে, তারা একটি রাজনৈতিক দল গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রাজনৈতিক দল ঘোষণা করলো, জাতীয় নাগরিক পার্টি। এবং এখানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সরকারের উপদেষ্টা থেকে পদত্যাগ করে তিনি দলের প্রধান হলেন, এবং একটি কমিটি আমরা পেলাম। এখন তাদের মধ্যে যে কথা তারা জোরালো করে বলছে, প্রথমে ছিল যে প্রথমে যদি নির্বাচন হয় স্থানীয় সরকার পরিষদ নির্বাচন হতে হবে, তারপরে গণপরিষদ নির্বাচন, আইনসভা নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন, গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন। এবং তাদের সাথে আসলে মত পার্থক্য আপনি বিএনপির সাথে যেটা বলছেন খুব স্পষ্ট। রাজনৈতিক দল করার আগে থেকেই যখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে তারা অপসারণ করতে চাইলো, ঠিক তখন কিন্তু বিএনপি সম্মতি দেয়নি, কারণ তার বিএনপি বলেছে এটা সাংবিধানিক শূন্যতা দেখা দিবে। এরপরে জুলাই প্রক্লেমেশন যখন তারা করতে চাইলো, তখন সেটা বললো এটা সরকারের দিক থেকে দেওয়া উচিত, এবং সরকার যখন এটা করার জন্য সবগুলো রাজনৈতিক দলকে একটা সময়ের মধ্যে নিয়ে আসতে চাইলো, এটা আসলে আর আলোর মুখ দেখেনি। ফলে দূরত্বটা ছাত্র নেতাদের সাথে বিএনপির একটা শুরু থেকেই ছিল, কিন্তু প্রকটভাবে দেখা দিয়েছে সর্বশেষ গত 1-1.5 মাসের রাজনৈতিক দল গঠন করার পরেই বোধহয় এই সংকটটা প্রকট। তখন যেহেতু ভিত্তি এলো, একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম এলো, তারা সেখান থেকে তাদের পরিষ্কার দাবি তারা করছে যে সর্বপ্রথম আমাদের যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে, সেই সংস্কার কমিশনের যে ঐক্যমত হয়েছে, সেই ঐক্যমতের যে সুপারিশ হয়েছে, সেই সুপারিশে তারা বলছে সকল রাজনৈতিক দল যেগুলোতে একমত হবে, এবং প্রধান উপদেষ্টা বলেছেন যেগুলো একমত হবে সেগুলো সংস্কার করতে হবে। এবং তারপরে তাদের দাবি হচ্ছে বিচার শেষ করতে হবে। কাদের?
15 বছরে যে গুম খুন হয়েছে এবং জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে, যে হত্যাকাণ্ডের বিচার হতে হবে এবং তারা শেখ হাসিনার বিচার বলেছে এবং সার্জিস আলম প্রকাশ্যে বলছে শেখ হাসিনাকে তারা ফাঁসির কাস্টে দেখতে চায় এনে, এরকম একটা বিচার ব্যবস্থার পরেই তারা নির্বাচনের কথা বলার জন্য এখানেই বলেছে। একটা প্রশ্ন এসে যায় যে এই যে ফ্যাসিস্টের এগেইনস্টে বিএনপিরও অবস্থান, আবার এনসিপিরও অবস্থান, সেটা শুরু থেকে, আন্দোলনের শুরু থেকে। আবার দাবির ক্ষেত্রেও দেখেন যে নিশ্চয়ই বিএনপিও চাইবে যে শেখ হাসিনা সহ ফ্যাসিস্ট যারা ছিল তাদের বিচার হোক। সংস্কারের ক্ষেত্রেও বিএনপি 31 দফা দিয়ে রাখছে, তার মানে সংস্কার মিনিমাম 31 দফা তো বিএনপিও চায়। তাহলে আসলে তাদের সাথে গন্ডগোলটা কোথায়? গন্ডগোলটা কি? বিএনপির যে কোথায়? দাবিটা হচ্ছে যে এই কাজগুলো যদি সম্পন্ন করতে হয়, মানে আপনি দেখেন কতগুলো সংস্কার আছে, আপনি আসেন। প্রথমত হচ্ছে যদি আমরা ধরি জনপ্রশাসন, দুদক, পুলিশের স্বাধীন কমিশন চাওয়া হয়েছে। আপনি যদি দেখেন নারী কমিশন, আপনি যদি দেখেন নির্বাচন ব্যবস্থা, আপনি যদি দেখেন বিচার ব্যবস্থা, তো আমাদের মানে সবকিছু মিলিয়ে এগুলো যদি করতে হয়, এগুলো তো খারাপ না। এবং তারা গতকালকে যেমন এনসিপি যে 31 দফা, বিএনপির 31 দফায় কিন্তু এগুলোও আছে না, এখানে আছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। এখানে এইভাবে পরিষ্কার তারা যেভাবে চাচ্ছে, এখন গত সর্বশেষ ঐক্যমত কমিশনের সাথে যে জাতীয় নাগরিক পার্টি বৈঠক করছে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে তারা বলেছে সংবিধানের মূলনীতি, রাষ্ট্রের মূলনীতি রাখার প্রয়োজন কি, তারা মৌলিক পরিবর্তন চাচ্ছে। এবং গত সর্বশেষ ঐক্যমত কমিশনের সাথে মিটিং এর পরে জাতীয় নাগরিক পার্টির যিনি সদস্য সচিব যে আখতার হোসেন, তিনি কিন্তু খুব পরিষ্কার করে বলে দিয়েছেন যে সংবিধান নতুন করে পুনর্লিখন, রিরাইট করতে হবে তার বক্তব্য অনুযায়ী। এবং এটা যদি করতে হয়, এটা আসলে কি হবে সময়ের ব্যাপার, এটা সময়ের ব্যাপার। এখন বিএনপি এটার সাথে, বিএনপির যে কথা যে ভাই তোমার সাথে আমাদের কোনো দ্বিমত নাই, আমরা বিচার আমরাও চাই, আমরা রাজপথে লড়েছি 15 বছর, আমাদের দলীয় কর্মীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছে এবং সংস্কার আমরা চাই, কিন্তু এগুলো চলমান প্রক্রিয়া, এগুলোর জন্য নির্বাচন থেমে থাকতে পারে না। মুশকিল হয়ে গেছে কি, বা ছোট ছোট বারুদ যখন বড় হয় তখন অনেক বড় বিস্ফোরণ হয়। আপনি দেখবেন যখনই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কোনো একটি বিবৃতি দেওয়া হচ্ছে, সেই বিবৃতি বিএনপির জন্য নেতিবাচক অবস্থান হচ্ছে। আবার বিএনপি যখন কোনো একটা বিবৃতি দিচ্ছে, এখানে বিপক্ষ দলটা হয়ে যাচ্ছে একই সাথে জাতীয় নাগরিক পার্টি। এখানে কিন্তু জামাত ইসলাম সহ আরো যে কতগুলো রাজনৈতিক দল আছে, সেই দলগুলোর খুব একটা উচ্চবাচ্য আমরা দেখি না। আর অন্যদিকে সরকারের সাথে কিন্তু বিএনপির কোনো, আমরা এখন পর্যন্ত সরাসরি সরকার দ্বিমত, সরকারের কোনো বিষয় সেটাও বলছে না। সমস্যাটা হচ্ছে মত পার্থক্য, যে আমি এটা চাই, আমি এটা চাই না, আমি চাই কিন্তু আমার নির্বাচনটাকে সামনে রাখা। এখন এক পক্ষ বলছে আগে নাকি আওয়ামী লীগ বলতো খালি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, জাতীয় নাগরিক পার্টি বলতেছে, জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক পরিষ্কার করে বলেছেন আমরা একটি রাজনৈতিক দলকে সরিয়ে আরেকটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য জুলাই আগস্ট আন্দোলন করিনি। এখন বিএনপি যদি মনে করে, এটা তো বিএনপিকে বলে, কারণ নির্বাচন হলে এটা খুব পরিষ্কার বোঝা যায় বা পারসেপশন এরকম আছে যে বিএনপি ক্ষমতায় আসবে, তার মানে বিএনপিকে উদ্দেশ্য করে বলছে। এবং বিএনপি যেহেতু এটা কাউন্টার নেতারা কাউন্টার পার্ট বক্তব্য দিচ্ছেন, তখন কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো যেহেতু দিচ্ছে না, তার মানে বিএনপি তাদেরকে মনে করছে, বিএনপি মনে করছে যে ছাত্র নেতৃবৃন্দের দল আমাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলছে। তখন তারাও কিছু কিছু কথাবার্তা বলছে, যে কথাবার্তাগুলো ছাত্ররা নিতে পারছে না। আপনি আবার দেখবেন বিশেষ করে যখনই সার্জিস আলম একটি তার ব্যক্তিগত অভিমত দিয়েছেন যে ডক্টর ইউনূসের সাফল্য কি, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ মানে অনেকটাই সহনীয় ছিল, বিদ্যুৎ ব্যবস্থা সেরকম হয় নাই যেটা আশঙ্কা করা হয়েছিল, এবং মানুষের মধ্যে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি হ্যাঁ হয়েছে, হয়নি একদম বলা যাবে না, নিয়ন্ত্রণে যেটা আশঙ্কা ছিল সেটা হয়নি। সে কারণে উনি বলেছেন যে ডক্টর ইউনূসের মতো একজন নির্বাচিত প্রধানমন্ত্রী আমরা 5 বছর দেখতে চাই। উনি এটা বলেছেন, এটা ওনার ব্যক্তিগত অপিনিয়ন। এতে কি হলো, স্ফুলিঙ্গের মতো দাবানল ছড়িয়ে পড়লো, মানে দাবানলের একজন ব্যক্তিগত ওপিনিয়ন নিয়ে কেন এত আলোচনা? না দেখুন, সার্জিস আলমের বক্তব্যটা যেহেতু তিনি একটি রাজনৈতিক দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক,
এবং উনি জাতীয় পর্যায়ে এখন নেতৃত্ব দিচ্ছেন। উনি অনেক কথা যেটা বলেন সেটা আবার বলা হয় যে উনার সহপাঠী বা উনার সতীর্থরা এখন রাষ্ট্রের দুইটা গুরুত্বপূর্ণ উপদেষ্টা, মানে কয়েকটা মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে আছেন। তখন স্বাভাবিকভাবে প্রশ্ন তারা মনে করে, বিএনপি মনে করে যে এরা আসলে ক্ষমতাকে, বর্তমান সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য একটা আওয়াজ তুলে। সার্জিস আলম যখন এই পোস্টটা দিলেন, সমস্যা হলো কি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলা শুরু করলো ডক্টর ইউনূসের সরকার বারবার দরকার, ডক্টর ইউনূসের সরকারকে। ডক্টর ইউনূস কিন্তু একবারও বলেন নাই। যদি এই ঐক্যমতটা আসলে না হয় তাহলে পরিস্থিতি কি হতে পারে? হ্যাঁ, এটা খুব ভালো কথা বলেছেন। আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টক শোতে দেখছি বা রাজনৈতিক প্ল্যাটফর্মে যখন কেউ যে যার মতো বক্তব্য দিচ্ছেন, তখন সে তার অবস্থান থেকে বক্তব্য দিচ্ছেন। কেউ কেউ বলে ফেলছেন যে যদি সংস্কার এবং বিচারের আগে কেউ নির্বাচনের নাম নেয় তাহলে আরেকটি বিপ্লব হবে। আবার কেউ রাজনৈতিক দলের কোনো নেতা বলছেন বাপ করে নির্বাচন দিয়ে যেতে হবে, জনগণের অধিকার, ভোটাধিকারের অধিকার ফিরিয়ে আনতে, ডিসেম্বরের ভিতরে নির্বাচন না হলে রাজপথে নামবো, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে রাজপথে নামবো। তখন হয় কি, তখন স্বাভাবিকভাবে আর পরিস্থিতিটাকে আমরা এটাকে স্বাভাবিক পরিস্থিতি বলতে পারি না রাজনীতির ভাষায়। কিন্তু আবার আমাদের প্রধান উপদেষ্টা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারা বসেন, সেখানে কিন্তু সরকারের দিক থেকে বলা হয় যে তারা আমাদের কাছে এগুলো কিছু বলছেন না। কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু শুরু থেকে এখনো পর্যন্ত একটা বিষয় ক্লিয়ার করে বলছে যে নির্বাচন ডিসেম্বরে না হলেও জুনের ভিতরে এখানে একটা, হ্যাঁ, সর্বশেষ যেটা হলো বিএনপি, এই আমি যেটা বলছি এই আলামতের কারণে যে তারা বিএনপি মনে করছে, এটা আমার ধারণা, বিএনপি মনে করছে যে নির্বাচনটা আসলে কবে হবে এটার একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ চাইছে। তারা রোড ম্যাপটা চাইছে যে ঠিক আছে, ওরা বলছে, বিএনপি কিন্তু বলে না এই সংস্কার চাচ্ছি না। দেখেন বিএনপি বলতেছে নির্বাচনের জন্য যেটুকু দরকার এটা করে ফেলেন, এটা করতে এত সময় লাগার কথা না। কিন্তু এমন কিছু সংস্কার আছে যেগুলো ফান্ডামেন্টাল, যেই ধারাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে হবে, সবার ঐক্যমত লাগবে, এবং এটা করতে গেলে একটা সময়, এবং এগুলো আইনসভায় আইন পাস করতে হবে। এখন ধরুন সংবিধান যদি আসলে আমি বলি যে রাষ্ট্রের মূলনীতি থাকার দরকার নাই বা ৭২-এর সংবিধান দরকার নেই, আমি নতুন করে সংবিধান করব, তাহলে যারা সংবিধানটা প্রণয়ন করবেন অভিজ্ঞ, তারা আসলে কি পারবে? যদি ধরেন জুনের মধ্যে হয়, ৬-৭ মাসে একটা সংবিধান করে এটাকে কিভাবে পাস করতে হবে, এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে পুলিশের যে বিষয়টা সংস্কার, এই রিপোর্টটা জাতীয় ঐক্যমত্য কমিশন সাথে মিটিং এর পরে এনসিপি বলেছে এটা আমরা এখনো পাইনি বা আসেনি, এখানে কি হবে এটা আমরা জানি না। যতটুকু জনপ্রশাসনে কি হবে জানি না, আর দুদকের কি হবে এখনো পরিষ্কার না। হ্যাঁ, এখনো এগুলো শুধু অনেক, নারী কমিশন কেবল রিপোর্ট জমা দিয়েছে, অবশ্য এর মধ্যে হেফাজতে ইসলাম বলেছে নারী কমিশনের রিপোর্ট বাতিল করতে হবে। অনেকগুলো ইস্যু আছে কিন্তু চাইলেই সম্ভব না। তো এগুলো যখন এই আলোচনার প্রেক্ষিতে থাকবে, বিএনপির কথা হচ্ছে এটা তো চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকুক, কিন্তু নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে কিরকম। যদি আপনি ডিসেম্বর, এখন তারা বলছে মির্জা ফখরুল আলমগীর সর্বশেষ বৈঠক করেছেন, বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক করেছেন, খুশি হলেও নির্বাচনের তারিখ নিয়ে না, উনি স্পষ্ট বলেছেন আলোচনা বসেছে প্রধান উপদেষ্টা, তারা আলোচনায় অসন্তুষ্ট। তার মানে আপনি ধারণা করছেন যে জুনের ভিতরে জাতীয় নির্বাচন না হওয়ার একটা সম্ভাবনা আছে, এরকম কি আপনার মনে হয়? এখন একটা কথা বলি, আপনি এই যে নির্বাচনের আগে জাতীয় নির্বাচনটি বললেন, আমি কিন্তু এখন পর্যন্ত যারা দায়িত্ববান যারা বলছেন তারা বলছেন নির্বাচন, বিএনপি বলছে জাতীয় নির্বাচন। নির্বাচন কোনটা? আবার গতকালকে যে নাহিদ ইসলামের বক্তব্য বা যেটা বলছি, তারা কিন্তু 3টা কথা বলেছে, দেখুন খেয়াল করবেন। তারা ঐক্যমত কমিশনের সাথে বসে বলেছে সংস্কার, বিচার সম্পন্ন এবং গণপরিষদ নির্বাচন। হাসনাত আব্দুল্লাহ খুব ভালো করে বলেছেন যে আপনারা মনে করবেন না যে দুই জিনিস, গণপরিষদ নির্বাচন, আইনসভা নির্বাচন কিভাবে হতে পারে সেটাও পরিষ্কার করে তিনি বলেছেন। হ্যাঁ, আচ্ছা, এখন আপনার যে প্রশ্নটার উত্তর দেই তার আগে আমরা একটু জাতির কাছে, আমরাও নিজেরাও একটু ইয়েতে আছি যে আসলে এইটা যেহেতু সরকার উপদেষ্টা বলছে, কে কি বলছে তাতে কি চাইছে না, প্রধান উপদেষ্টা নিজে তিনি বলবেন এবং নির্বাচন কমিশন সেইভাবে কার্যক্রম শুরু করেছে। কিন্তু কবে রোড ম্যাপ মানে কি তফসিল ঘোষণা, বা এখন তফসিল করতে হবে না, আপনাকে বলতে হবে যে ডিসেম্বর না জানুয়ারি না ফেব্রুয়ারি বা মার্চ বা জুন, যে কোনো সময়, তাহলে 3 মাস আগে বা 2 মাস আগে আপনাকে বলতে হবে, তফসিল ঘোষণা করতে হবে, এই তো। আচ্ছা, এখন আপনাকে আমি একটু সময় নিয়ে বলছি। দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যম
দেশের 18 কোটি মানুষের মতামতকে ধারণ করে না। এটা একটা পারসেপশন তৈরি করে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু প্রভাব বিস্তার করছে। কিন্তু আপনি যদি 18-20 কোটি মানুষের মধ্যে ভোটার কত, যদি এখনো আমাদের এটাও সিদ্ধান্ত হয়নি ভোটার কি 17 বছর হবে না 18 বছর হবে, যদিও প্রধান উপদেষ্টা বলেছিলেন 17 বছর মানে স্টুডেন্টদের ক্ষেত্রে, তাহলে ভোটার সংখ্যাটা আরো বাড়বে। সেটা হয়তো যদি দেশে, সেটাও তো নির্ভর করছে নির্বাচন সংস্কারের উপরে। হ্যাঁ, নির্বাচন সেটা কমিশন যতটা সংস্কারের উপরে। আমি বলছি যত ভোটার যারা আছে, যদি আমি বলি যে আমার দেশে ভোটার এখন কথার কথা যে অর্ধেক জনগোষ্ঠী ভোটার যদি ধরে নিই, তাহলে এই ভোটারের সংখ্যা নিরূপণ করে ধরেন 10 কোটি বা 8 কোটি যদি ভোটার থাকে, এই 8 কোটি ভোটার কি সামাজিক যোগাযোগ মাধ্যমকেই ফলো করে? নো। এর মধ্যে আমার গ্রামের যে প্রান্তিক মানুষজনরা আছেন, যার প্রত্যেকের ভোট একটি ভোট, সুষ্ঠু ভোট হবে, প্রত্যেকের ভোটাধিকার প্রয়োগ করবে। এখন ভোটাধিকারের সে কি ভোট চাচ্ছে আমরা জানি না। আমি কি চাই যে আসলে দ্রুত নির্বাচন? আমি জানি না। এখন এর আরেকটা পাল্টা কথা হচ্ছে তাহলে আমরা একটা হানা ভোট দিয়ে দেখি, এরকম কথাও কেউ কেউ বলেছে। এগুলো আসলে কোনোটাই ঠিক নাই। ঠিক হচ্ছে একটা ইস্যু, তাদেরকে রাজনৈতিক দলগুলোকে, সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে আসতে হবে। তারাও বলছে ঐক্যমতে আসতে হবে, আলোচনার টেবিলে সমাধান করতে হবে। যদি আপনি বলছেন না হয় কি হবে? রাজপথের সমাধান। আজকে আপনি দেখবেন ব্র্যাক ইনস্টিটিউটের একজন গবেষক ডক্টর মির্জা গালিব সম্ভবত, উনি প্রথম আলোতে উনি বলেছেন যদি আলোচনার টেবিলের সমাধান না আসে রাজপথে দাবি আদায় ফিরে আসবে। তার মানে কি? তার মানে হচ্ছে নির্বাচনের জন্য আবার সেই রাজনৈতিক নির্বাচনের জন্য না শুধু। এবং এইটা কিন্তু এনসিপি কে আমি একটা কথা বলি, তাদেরকে অনেকে আমরা বলছি ইগনোর করছি, কিন্তু একটা বুঝতে হবে যে তাদের একটা 36 জুলাই যেটা বলা হয় 36-এর দিনের যে আন্দোলন বা যেটা, তারা একটা সরকারের পতন করেছে। তাদের সাথে অন্য রাজনৈতিক দলগুলোর অবশ্যই সমর্থন ছিল, কিন্তু তারা যে দাবিটা তুলছে যে আমাদের জুলাই আগস্টের আন্দোলনে, জুলাইয়ের স্পিরিট আন্দোলন হচ্ছে আমরা রাষ্ট্র সংস্কার না করে, বিচার কমপ্লিট না করে আমরা এই দেশের মানুষের আর এমন একটা শাসন ব্যবস্থা চাই যেন এই দেশে আর কোনো কেউই ফ্যাসিবাদ না আসে, ফ্যাসিজম না আসে। সেক্ষেত্রে একটা প্রশ্ন এসেই যায়, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস সরকার বা আমাদের অন্তর্বর্তী সরকার কিন্তু বলা হচ্ছে বিশেষ ব্যবস্থা সরকার। কারণটা হচ্ছে যে যেহেতু দেশের একটা জরুরি প্রয়োজনে ওনাকে আসলে অনেকটা অনুরোধ করে এনেই এই চেয়ারটায় বসানো, এবং উনি এখনো পর্যন্ত ওনার ক্যারিসীমা দেখিয়ে যাচ্ছে, দেশের উন্নয়নের পথে অনেক দূরে যাচ্ছে। কিন্তু একটা বিশেষ সরকার আসলে কতদিন থাকতে পারে সেটার কিন্তু কোনো, এটা আপনি একটা ভালো প্রশ্ন করছেন। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের আসলে খুব বেশ দীর্ঘ সময়ে ক্ষমতায় থাকাটা সুফল নাই বা সুফল পায়নি কেউই। আপনি যদি দেখেন আমাদের এখানে, আমাদের দেশে এর আগে আমরা কি করেছি, গণতান্ত্রিক সরকারকে হটিয়ে আমরা সামরিক সরকার দেখেছি, আমরা এরপর হানা ভোটের সরকার দেখেছি, আমরা এরপরে সামরিক স্বৈরাচার দেখেছি, সামরিক ফরমান জারি করে আমরা সেই সরকারকে দেখেছি, আমরা এরপরে ফ্যাসিস্টকে দেখেছি। গণ অভ্যুত্থানের পরে 90-এর গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা একটা একদম জনগণের দ্বারা নির্বাচিত সরকার দেখেছি, পরপর 3টি সরকার অন্তত দেখেছি। তারপরে আমরা দীর্ঘ 3 থেকে 4টা সরকার দেখার পরে দীর্ঘ 15 বছর আমরা ভোটারবিহীন সরকারও দেখেছি, নির্বাচিত, নিয়ম রক্ষণ নির্বাচন করা হয়েছে। আমাদের অভিজ্ঞতা সব ধরনের হয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে যেই কথাটা আমি বলছি যে শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থার কথা বলা হচ্ছে, এই শাসন ব্যবস্থায় ফ্যাসিবাদ ফিরে আসবে বলা হচ্ছে কি? পরিষ্কার করে আমরা যদি দেখি যে প্রধানমন্ত্রী যিনি হবেন, এনসিপি যে দাবি করেছে, তিনি দলীয় প্রধান হতে পারবেন না, তিনি সংসদ নেতা হতে পারবেন না। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতার হ্রাস টানতে হবে, ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। প্রধানমন্ত্রী চাইলেই একজন, যেমন দুদকের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কথা শুনতে বাধ্য নন, তিনি স্বাধীন থাকবেন। আমরা যদি বুঝতে পারি মোটা দাগে, পুলিশের প্রধান তিনি সরকারের অন্যায় আদেশ শুনবেন না, ঠিক আছে? বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন থাকবে, যেটা মানে। এখন ভাই আমার কথা হচ্ছে, আমরা এগুলো করলাম, এটা আমি নিজেই প্রশ্ন করি। আপনি বলেন তো বাংলাদেশের বাস্তবতায়, বাংলাদেশের শাসন ব্যবস্থায় যে কোনো ব্যবস্থা আপনি লিখে রাখেন, 72-এর সংবিধানে অনেক কাটাছেড়া করছেন, ঠিক আছে, কিন্তু 72-এর সংবিধানে কোথাও লেখা ছিল আপনি আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে কাউকে গুম করার নির্দেশ দিতে পারেন? লেখা নাই তো, আপনি তো করছেন। আপনি কি বলতে পারেন যে আপনার সংবিধানে কোথাও লেখা ছিল যে আপনি চাঁদাবাজি করতে পারবেন?
আপনি আবার সেই চাঁদাবাজ আপনার দলের হলে আপনি তাকে প্রোটেকশন দিতে পারবেন? তার মানে তো সহজ কথা এটা যে আপনি সংস্কারের কথা যতই বলেন না কেন, একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে সে তার ইচ্ছা মতোই অনেক কিছুই করতে পারে। সো সংস্কারটা খুব বেশি সমস্যাটা কি জানেন? 5 বছর পর পর যেমন আমেরিকায় নির্বাচন হয়, আপনি খেয়াল করেন তো, মানে গণতান্ত্রিক বিশ্বের যে রোল মডেল বলা হয় যে 2-3টা দেশের, আমেরিকা তো একটা নাকি, আমেরিকার ভোট হয়, সেটা নিয়ে অনেক কথা আছে, কোথাও কোনো কিছু বিতর্ক নেই, কিন্তু ভোটটা তো আমরা দেখি। আমেরিকার জনগণ কি 4 বছরে যে ডোনাল্ড ট্রাম্পের অনেক ইস্যুকে নিয়ে বলা হচ্ছে যে পাগলামি করছে, অমুক করছে, তাই তো? তো আমেরিকার জনগণ কি রাস্তায় নেমে কি মানে প্রতিদিন আন্দোলন করছে? ওরা 4 বছর পরে সিদ্ধান্ত দেয়। আমাদের এখানে সমস্যা যে প্রতি 5 বছর পর পর যদি ভোটটা ঠিক মতো হতো, আপনাকে আমি নির্বাচিত করেছি, আপনি কি করছেন আমি 5 বছর পরে আপনাকে বুঝাই দিব, এই ভয়টা যদি আপনার থাকতো। আমাদের অতীতের সরকারগুলোর যে অবস্থা হয়েছিল, কেন আজকে এই কথা উঠেছে? আপনি দেখেন 91 বিএনপি সরকার অভাবনীয় জয়লাভ নিয়ে এসেছে, আসার পরে 96 তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে আগে এবং পরে যেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আবার দাবি করা হলো, দলীয় সরকারের অধীনে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে 2001-এ তিনি ক্ষমতাটা ছাড়ছিলেন, নিরবিচ্ছিন্নভাবে ছেড়ে দিয়েছিলেন, কোনো সমস্যা হয়নি। 2001-এ বিএনপি আছে কারণ আওয়ামী লীগ খারাপ কাজ করছিল। 2001-এর পরে এক বিচারপতি হাসানের শুধু বয়স হেরফের করার কারণে তো সমস্যা। তার মানে কি আমার উদ্দেশ্য খারাপ ছিল। আর আওয়ামী লীগ এসে কি করলো জানেন? পুরো সরকার ওই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাই বাতিল করে দিল। দেওয়ার পরে এমন একটা অরাজকতাকে পরিস্থিতি, 4 জের হিসাবে 15 বছর পরে হলে কিন্তু এই 24-এর এই ঘটনাটা ঘটছে। প্রশ্ন হচ্ছে আসলে 5 বছর পর পর ভোটটা হচ্ছে কিনা? তাহলে আপনার ভোটের মাধ্যমে যদি নির্বাচন আসতে হতো তাহলে কিন্তু আজকে এত প্রশ্ন উঠতো না। অন্য একটা প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা করতে চাই। তার আগে বিচার বিভাগের বিচারের যে দাবি, যে বিচার হতে হবে তারপরে নির্বাচন হতে হবে, সে বিষয়ে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরের সাথে কথা বলেছিলাম। উনি আমাকে একটা তথ্য দিল যে আসলে একজনকে বিচারের আওতায় বা তার রায় দিতে গেলে বা বিচার প্রক্রিয়া শুরু করতে গেলে আসলে ইনভেস্টিগেশন করা জরুরি। তো একজন আসামির বিরুদ্ধে যদি 100টা হত্যা মামলার অভিযোগ থাকে, তাহলে ওই 100টা হত্যারই ইনভেস্টিগেশন রিপোর্ট জমা হতে হয়। তো শেখ হাসিনার এগেনস্টে হাজার মানুষের বা আওয়ামী লীগের যারা ছিল সবারই হাজার হাজার মানুষকে হত্যার অভিযোগ আছে। প্রত্যেকটা মানুষের ইনভেস্টিগেশন করে জমা হওয়ার পরে প্রক্রিয়াটা শুরু হয় আসলে, যে কারণেই কিন্তু বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হয় আমাদের আইনে। তো এই যে এই প্রক্রিয়া যদি করতে হয় তাহলে তো অনেক দিন পিছিয়ে যাবে নির্বাচনী অবস্থা। এ বিষয়ে আপনার আচ্ছা দেখেন, আপনি তো খুব ভালো একটা প্রশ্ন করলেন। এই যে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, এই জেনোসাইড যেটাই বলি, যে আদালতটি করেছে, আদালত কিন্তু প্রথম দিন থেকে কাজ শুরু করেছে। প্রথম থেকে যদি এই সরকারের প্রথম কাজটা শুরু করে, তারা কাজটা করেছে, তারা প্রসিকিউটর নিয়োগ করেছে এবং বেশ দ্রুত বিচারক নিয়োগ করেছে, আদালত তার কার্যক্রম শুরু করেছে। এখন দেখেন মামলাগুলো হয়েছে সারা দেশে, শত শত মামলা হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মী, আমলা, পুলিশ কর্মকর্তা, তাই তো? এখন এই মামলার যে ট্রায়াল, বিচার, এই বিচার যদি আপনি, কারণ আপনার মনে রাখতে হবে এই বাংলাদেশের দিকে সারা দুনিয়ার একটা চোখ রয়েছে। ডক্টর ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, তার অনেক শুভাকাঙ্ক্ষীরা ওই দেশে আছে। এখন এই বিচার ব্যবস্থাটা স্বচ্ছ রাখতেই হবে। আপনাকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ বিচার করা যাবে না, কারণ এই প্রশ্নবিদ্ধ যদি বিচার করেন তাহলে একটা প্রশ্নের কারণে অনেকগুলো দোষী ব্যক্তিও পার পেয়ে যেতে পারেন। অন্তত আমার এখানে না পার পাক, বহির্বিশ্বের কাছে তার পার পেয়ে। ফলে যখন প্রত্যেকটি হত্যা মামলার, যেমন একটা খুব বড় সমস্যা দেখা দিয়েছে যে বলা হচ্ছে যারা হত্যাকাণ্ড হয়েছে তাদের পোস্টমর্টেম করা হয়নি বা হবে না। এখন যদি আদালত থেকে আবার পোস্টমর্টেম করা হয় এবং সেই পোস্টমর্টেম লাশ কবর থেকে তুলে আমি না বাদও দিলাম, যদি উপযুক্ত চাক্ষুষ সাক্ষ্য প্রমাণ থাকে, প্রত্যেকটা প্রতিবেদন জমা দিয়ে এই বিচার ব্যবস্থার ট্রায়াল হবে, সাক্ষী হবে এবং সেখানে আসামি পক্ষ অংশ নেওয়ার সুযোগ নেই, যেহেতু আসামি পলাতক। তারপরে রাষ্ট্র যদি নিজে আইনজীবী নিয়োগ দেয়, সেইটা ট্রায়াল হওয়ার পর রায় হবে। দেখেন আমাদের এখানে রায় হওয়ার পরে কিন্তু আগের যেটা আমরা দেখেছি মানবতা বিরোধী অপরাধের, সেই রায় হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, অ্যাপিলেট ডিভিশনে রিভিউ পর্যন্ত গিয়েছে এবং সেটা একটা দীর্ঘ সময় প্রক্রিয়া। আমার নিজেরও প্রশ্ন, যদি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, কিন্তু একই সাথে ছাত্ররা দাবি করেছে
এবং অনেকেরই দাবি যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার হতে হবে, তাহলে এই সময়ের মধ্যে যদি আমি দেখি 8 মাস আর ওদিকে জুন মাসেও নির্বাচনের 6 মাস 14 মাসের অন্তত 60 দিন আগে যদি আপনাকে তফসিল ঘোষণা করতে হয়, তার মানে আপনার হাতে হচ্ছে 12 মাস। এই 12 মাসের মধ্যে কি আসলে এই সমস্ত কাজ সম্পন্ন করে দোষীদের মানে সাজা বাস্তবায়ন করা সম্ভব কিনা এটা আইনজ্ঞরাও বলতে পারছেন না। সেখানে আমরা মনে করি এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে রয়ে গেছে। আমরা যদি একটু আরেকটা অন্য বিষয়ে যাই, যে এনসিপি এই মুহূর্তে তরুণ তুর্কিদের একটা আলোচিত রাজনৈতিক দল, এবং আমরা দেখছি যে সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিও কিন্তু এনসিপিকে মানে তাদের কাউন্টার পার্ট মনে করছে, অথবা আর একটা রাজনৈতিক দল হিসেবে তারা গণ্য করছে। তো এনসিপি দলটা আসলে কিন্তু দলের চেয়ে বেশি কয়েকজন জনপ্রিয় ব্যক্তি যারা আন্দোলনের নেতৃত্ব ছিল তারাই আলোচনায় বেশি আসছে, তাদেরকে নিয়ে তাদের কথাগুলোই বেশি ট্রল হচ্ছে। এবং সেক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলম, নাহিদ ইসলাম যারা আছে, তাদের যে কোনো ফেসবুক স্ট্যাটাস একটা তোলপাড় ফেলে দিচ্ছে মিডিয়াগুলোতে পর্যন্ত। তো এই কিছু বিষয় নিয়ে হলে কোনো কথা না বলে হঠাৎ করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে যে একটা আলোচনা সৃষ্টি করা, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন? দেখেন, জাতীয় নাগরিক পার্টি তো আসলে তারা যে কয়েকজনের মানে প্রথমত ছিল সমন্বয়ক, তাদের প্রথমে ছিল ধরেন একটা নির্দিষ্ট সংখ্যা, তারপরে এটা আন্দোলনের সুবিধার্থে তখন জুলাই মাসে তারা অনেক বড় সারা দেশেই তাদের সমন্বয়কগুলো তৈরি করছে। এরপরে যখন তারা জুলাই আন্দোলনে সফল হলো তখন কিন্তু সারা দেশে বৈষম্য বিরোধী একটা কমিটি হয়েছে, আবার একই সাথে নাগরিক কমিটি ছিল। এখন এরপরে তারা যখন রাজনৈতিক দল করলো, আমরা সেখান থেকে দেখলাম অনেকে আছে অনেকে নাই। আপনি প্রশ্ন করতে পারেন উমামা ফাতেমা কোথায়? নাই। সিথি কোথায়? নাই। নুসরাত কোথায়? নাই। এবং অনেক প্রশ্ন আছে যে বৈষম্য বিরোধী কমিটিগুলোর কি হবে। নাহিদ ইসলাম বলেছে বৈষম্য বিরোধী কমিটির এখন আর কোনো অস্তিত্ব নাই, আবার অন্যদিকে উমামা বলেছে অস্তিত্ব আছে। এই বিতর্কের মধ্য দিয়েও জাতীয় নাগরিক পার্টিকে অনেকেই যারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন দেখেছে এবং সামরিক শাসন দেখেছে, তারা সেখান থেকে বিরক্ত হয়ে অনেকে এই নতুন দলটিকে স্বাগতও জানিয়েছে। এবং যদি স্বাগত না জানাতো, আপনি খেয়াল করে দেখবেন তাদের বেশ কার্যক্রম চোখে পড়েছে। তারা একই সাথে যেভাবে শোডাউন করেছে সেটা কিন্তু অবশ্যই মানে দৃষ্টিতে পড়ার। এখন তাদেরকে নিয়ে অনেক প্রশ্ন আছে। প্রশ্নের মধ্যে আপনি যেই প্রশ্নটা করেছেন, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আক্তার বা নাসিরুদ্দিন পাটোয়ারি অথবা হাসনাত আবদুল্লাহ, ওনাদের মধ্য থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি, নাহিদ ইসলাম ইভেন সরকারও যখন ছিলেন, তিনি অসম্ভব রকম ধৈর্যশীল মানুষ, এবং এই বয়সে তিনি যে রাজনৈতিক তার প্রজ্ঞা, তাকে আমি এখন পর্যন্ত দেখিনি কোনো ধরনের এমন হঠকারী মন্তব্য করতে যেটি একটি সংকট তৈরি করতে পারে। এমনকি আক্তার হোসেনকেও আমি দেখিনি যে সে তেমন কোনো চর্চা করেন না, যে চর্চাতে একটা তার দল বা রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে। আবার দলের হয়ে অনেক বেশি এবং মাঠে ময়দানে রাস্তায় ছুটে যাচ্ছেন তিনজনকে দেখছি। একজন হচ্ছেন হাসনাত আবদুল্লাহ, একজন হচ্ছেন সার্জিস আলম, আরেকজন হচ্ছেন হান্নান মাসুদ। তাদেরকে নিয়ে সমালোচনা আছে যে কেউ কোটি টাকার গাড়িতে চড়ছে, কেউ তাদের আয় উন্নতি নিয়েও অনেকে বাজারে অনেক ধরনের কথা বলছে। কিন্তু হাসনাত আবদুল্লাহর সর্বশেষ আপনি খেয়াল করে থাকবেন, যখন ক্যান্টনমেন্টের পোস্টটা দিল, সেনাপ্রধানকে নিয়ে শুরু করে একটার পর একটা পোস্ট আসলো, তখন কিন্তু কিছুদিন তার দলের থেকে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছিলেন যে এই পোস্টে ঠিক হয়নি, এবং সার্জিস আলমও কিছুটা বলেছিলেন যে এভাবে যা বলেছে সেটা না, এবং তারা এটাকে বলেছে এটি গণতন্ত্রের তাদের চর্চা। তখন পর্যন্ত মানুষ হাসনাত আবদুল্লাহ সুস্পষ্ট কথা বলে এবং সত্য কথা বলতে। এখন হাসনাত আবদুল্লাহর কথা বলি। হাসনাত আবদুল্লাহকে আমার যতটুকু মনে হয়েছে, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু তার চলন বলন এবং তার যে কথাবার্তায় আমার মনে হয়েছে তিনি আসলে কি করতে চান তিনি সুস্পষ্ট করে জানেন, এবং সেটাই তিনি বলেন। তার মনের ইচ্ছা তিনি কারো কাছে কারো ভয়ে বা কারো জন্য তিনি চুপ রাখেন। তিনি সাহসী এবং সত্য কথা মুখের উপর বলে। সত্য বলবে কিনা জানি না, এটা সত্যটা তারা ভিতরটা বলতে পারে, কিন্তু অবশ্যই সাহসী কথা বলে। যেটা সত্য মনে হয়, কিন্তু যখন আপনি একটি রাজনৈতিক দলের নেতা হবেন, তখন কিন্তু আপনাকে কৌশলী হতে হয়। আপনি রাজনীতির মাঠে ময়দানে আসবেন, অবশ্যই সত্য কথা বলবেন, কিন্তু কোন কথাটা কখন বলবেন সেটা কিন্তু সময়টা আপনাকে বুঝতে হবে। এটা অনেকেই বলছে অভিজ্ঞতার অভাব। আমি একটু সময় নিচ্ছি। সর্বশেষ হাসনাত আবদুল্লাহ যে পোস্টটি দিয়েছিলেন, আমি কিন্তু দেখেন তিনি কিন্তু বলেছেন, সাবধান করেছেন যে ফ্যাসিবাদের রাজনীতিকে যারা আবার ফিরিয়ে আনতে চান, যারা কম্প্রোমাইজের রাজনীতি করেন,
তাদের কাছে মানে আমার শিষ্টাচার বহির্ভূত আচরণ দেখতে পারবেন, সাবধান হয়ে যান। আমি মানে এটা বুঝাইতে চাইছিলেন। এবং তিনি বলছেন যেদিন থেকে কম্প্রোমাইজের রাজনীতির কথা বলা হচ্ছে, সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এবং আওয়ামী লীগের মিছিল ঢাকা শহরে হয়েছে। এখন তারা সেটাকে সামনে, এখন আবার যদি আমি বিএনপিকে বলি কম্প্রোমাইজ, আমি কিন্তু মানতে পারি না, কারণ এই আওয়ামী লীগের মিছিল কিন্তু ঠেকাচ্ছে এখন পর্যন্ত বিএনপি। আপনি সর্বশেষ দেখেন যত জায়গায় আওয়ামী লীগের মিছিলকে প্রতিরোধ করছে, পুলিশ কিন্তু প্রতিরোধ করেনি। আমাদের হাতে বিএনপি কিন্তু বিএনপিকে আমরা সরাসরি কম্প্রোমাইজের রাজনীতি বলাটার আগে আমি মনে করি রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে আসা উচিত। তামিজান বাবু, আমি একটা সর্বশেষ বিষয়ে আপনার কাছে জানতে চাই, এটাই আমাদের শেষ প্রশ্ন হবে আজকে। সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় যে সংস্কার, বিচার, এই কয়েকটা বিষয় নিয়ে নির্বাচনের যে দাবি, রাজনীতির মাঠ আবারও গরম হতে পারে, দেশে আবারও একটা উত্তেজনা তৈরি হতে পারে, আপনার কি সেটা মনে হয় কিনা? এক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা বড় তার উপর অনেক কিছু নির্ভর করছে। একটাই মনে করতে হবে, বিএনপি সবসময় বলে যে আমরা বট গাছ, আমরা বটবৃক্ষ, আমাদের পাশ দিয়ে অনেক বাতাস যায়, ঝড় যায়, আমরা থেকে যাই। যদি তাই হয়, আমি বলবো যে বিএনপিকে যাদের সাথে ঐক্যমতের হচ্ছে না, তাদেরকে আস্থায় নিয়ে আসতে হবে। বিএনপিকে ওই পরিবেশে অন্তত তৈরি করতে হবে যে তারা সংস্কার এবং বিচারে তারা, আমার একটা কথা যে তারা ছাত্রদের কেন বলতে পারছেন না যে অতীতের কথা মাথায় রেখে চলো না, ভবিষ্যতের দিকে ফরওয়ার্ড হতে হলে আসো, আমরা তোমাদেরকে কথা দিচ্ছি, মানে আস্থাটা দিতে হবে তাদেরকে যে নির্বাচন হোক, যে দলই ক্ষমতায় আসুক, তারা এই দাবিগুলো বাস্তবায়ন করতে হবে, নাহলে আমরা তোমাদের সাথে রাজপথে নামবো, যে সরকারি আসুক। এটি রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে এগিয়ে আসতে হবে। আর শুধু বাগরাম্বন না করে, ছাত্রদের বয়স অনেক কম, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা কম, ফলে তাদেরকে কিছু কিছু জায়গায় আমি তো মনে করি তাদেরকে আস্থায় নিয়ে আসাটা বিএনপির জন্য খুব ছোট কিছু। আর জাতীয় নাগরিক পার্টিকে বুঝতে হবে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, তাদেরকে বাদ দিয়ে তাদের মতামতকে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজেরা এককভাবে কোনো কিছু করতে পারবে না। আমাদেরও সেটাই প্রত্যাশা থাকবে যে রাজনীতির মাঠ আবারও ঐক্যমতের ভিত্তিতে সুন্দর একটা নির্বাচনের পথে হাঁটবে। এই প্রত্যাশা করেই শেষ করছি আজকের সংবাদ বিশ্লেষণ।